হ্যালো এভরিওয়ান, আজকের আমরা হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের চাকরি পরীক্ষায় প্রায় আসে। আর আমরা হিস্ট্রি আমাদের খুব ভয়ের বিষয়, মনে রাখতে পারি না। কিভাবে স্টেপ বাই স্টেপ ক্রোনোলজিক্যাল অর্ডারে মনে রাখতে হবে, তার কিছু পোর্শন আজকের আমি দেখাবো। এবং মডার্ন হিস্ট্রি আজকের আলোচনা করব। মডার্ন হিস্ট্রি 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত আলোচনা করব। আমরা আজকে করব পার্ট 1, যেটা আলোচনা করব 1905 থেকে 1911 সাল পর্যন্ত। এটা আমাদের পরীক্ষায় আসে ডব্লিউবিসিএস, রেল, ব্যাংক, পিএসসি, ক্লার্ক, এইচএস লেভেল, স্টাফ সিলেকশন, সিজিএল, পুলিশ, এলআইসি, গ্রুপ ডি, স্কুল সার্ভিস কমিশন। এই পোর্শনগুলোতে আমাদের প্রচুর প্রশ্ন আসে। এছাড়া আমরা মাধ্যমিকেও এইগুলোতে বা মাধ্যমিক পরীক্ষায়ও আসে। তো যাতে কিভাবে মনে রাখতে হয় তার জন্য আমি কিছু টিপস এবং তার সাথে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, যাতে আপনাদের সহজ হয়ে যাবে এই পোর্শনটা। এই পোর্শনে আরও কিছু দেখতে চাইলে ম্যাথ পয়েন্ট সোনাপুর দীনেশ গায়েন ক্লিক করে অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন। চলুন আমরা মডার্ন হিস্ট্রি শুরু করা যাক। পার্টিশন অফ বেঙ্গল মানে বঙ্গভঙ্গ কবে হয়, কিভাবে হয়, সেটা স্টেপ বাই স্টেপ ক্রোনোলজিক্যাল অর্ডারে আসবো। প্রথমে আসছে পার্টিশন অফ বেঙ্গল। ঘোষণা হয়েছিল 1905 সালে 19শে জুলাই। এটা পরীক্ষায় আসে যে কবে ঘোষণা হয়েছিল। 1905 সালে 19শে জুলাই। কার্যকারী হয়েছিল 1905 সালে 16ই অক্টোবর। তাহলে আমার দুটো জিনিস মনে রাখতে হবে, এক ঘোষণা, এক কার্যকর। কার্যকারী হয়েছিল তাহলে 1905 সালে 16ই অক্টোবর। সেই সময় আমাদের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন আসে, কবে আমাদের বঙ্গভঙ্গ পার্টিশন কার্যকরী হয়েছিল বা পার্টিশন অফ বেঙ্গল কবে হয়েছিল? 1905 সালে 16ই অক্টোবর। সেই সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন ভাইসরয় ছিলেন। এই বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল কারণ কি, কেন আমাদের পার্টিশন হয়েছিল, সেটা একটু অল্প থিঙ্কিং রাখলেই হবে। ল অ্যান্ড অর্ডার ইংরেজরা সেটা মেনটেন করতে পারতেন না। তার জন্য একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা ফ্রিকশান তৈরি করেছিল। কিন্তু সেটা বিপ্লবীদের সামনে বলেছিল, আমরা এত বড় ভারতবর্ষ, আমরা ছোট্ট ছোট্ট পার্টে ভাগ করে শাসন করব। কিন্তু এটা মেন কারণ নয়। মেন কারণ ছিল হিন্দু মুসলিমের জন্য ফ্রিকশান করার জন্য এই পার্টিশন অফ বেঙ্গল করেছিল। এইটা কারণ জেনে রাখলে আমাদের সুবিধা হবে সাল ওয়াইজ পড়তে। নেক্সট আমরা আসছি 1905 সালে আরেকটি আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ হয়েছিল, যেটা রাশিয়া জাপান। রাশিয়া অনেক বড় দেশ, জাপান একটা ছোট্ট দেশ। সেই জাপান একটা ছোট্ট দেশ, তার নিপুণ দক্ষতায় রাশিয়াকে পরাজিত করেছিল, জয়ী হয়েছিল জাপান। এই সালটা কিন্তু পরীক্ষায় আসে, রাশিয়া জাপানের মধ্যে কবে যুদ্ধ হয়েছিল? 1905 সালে। এই যুদ্ধটা দেখে ভারতের বিপ্লবের মধ্যে একটা অনুপ্রাণিত হয় যে আমরা তাহলে ইংরেজ সরকারকে আমরা পরাজিত করতে পারবো। তাদের নিজেদের মধ্যে একটা ইন্সপায়ার গ্রো করে, সেটা পরবর্তীকালে কাজে দিয়েছে। এরপরে আমরা আসছি 1905 সালের পরে আমরা আসছি 1906 সাল, মুসলিম লীগ। পরীক্ষায় ভেরি ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ডব্লিউবিসিএস, রেল, ব্যাংক, পিএসসি প্রায়ই আসে। আর এগুলো একটু ডিটেলসে পড়তে হয়, কারণ ডব্লিউবিসিএস সিজিএল মেনে জন্য একটু ডিটেলস পড়তে হয়, আর মনে রাখারও সুবিধা হয়। তাহলে মুসলিম লীগ হয়েছিল 1906 সালে 30শে ডিসেম্বর। সালটা মনে রাখলে হবে না, তার সাথে আমার তারিখটা মনে রাখতে হবে। 1906 সালে 30শে ডিসেম্বর। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, এটা কোথায় হয়েছিল, মানে কোথায় এটা গঠন করা হয়েছিল? ঢাকায়। ঢাকায় এটা গঠন করা হয়েছিল। কে প্রতিষ্ঠা করে? আগা খাঁ ও নবাব সেলিমুল্লাহ খাঁ। কে প্রতিষ্ঠা করেন? আগা খাঁ ও নবাব সেলিমুল্লাহ খান। তাহলে এইখান থেকে তিনটে প্রশ্ন করা। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত? 1906 সাল। কোথায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকাতে।
আর কে কে প্রতিষ্ঠা করেন? আগা খান ও নবাব সেলিমুল্লাহ খান। এরপরে আসি 1906 সালে, পরে 1907 সালে করাচিতে সংবিধান গঠন করা হলো মুসলিম লীগে। এই মুসলিম লীগের সংবিধান গঠন করা হয়েছিল 1907 সালে। এটাও পরীক্ষায় আসে যে মুসলিম লীগের সংবিধান কবে গঠন করা হয়েছিল? 1907 সালে। কোথায়? করাচিতে। এটাও তোমরা খেয়াল রাখবে। 1907-এর পরে আসি 1908 সাল। 1908 সালে অমৃতসরে প্রথম বৈঠক হয় মুসলিম লীগ। পরীক্ষা আসছে যে মুসলিম লীগের প্রথম বৈঠক কোথায় হয়? 1908 সালে। কোথায়? অমৃতসরে। আর এর চেয়ারম্যান কে ছিলেন? প্রথম চেয়ারম্যান আগা খান। তাহলে মুসলিম লীগ সম্পর্কে আমার 6টা থেকে 7টা পয়েন্ট মনে রাখতে হবে। আমরা শুধু মুসলিম লীগ কত সাল হয় এটাই মনে রাখি না, সবই মনে রাখতে হবে। সাল 1906 সাল। কোথায় হয়েছিল? ঢাকায়। কে প্রতিষ্ঠা করেন? আগা খান ও নবাব সেলিমুল্লাহ খান। তারপর 1907 সালে কী হয়েছিল? করাচিতে সংবিধান গঠন করা হলো মুসলিম লীগ সংবিধান গঠন করেছিল 1907 সাল। আর 1908 সালে অমৃতসরে প্রথম বৈঠক হয় মুসলিম লীগে। আর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? আগা খান। এই 6টি প্রশ্ন আমাদের জানতে হবে। নেক্সট আমরা আসছি সুরাট স্প্লিট, মানে যে সুরাট অধিবেশন বলা হয়, সেই সুরাট স্প্লিট হয়েছিল 1907 সালে। এটা কেন সুরাট আমাদের স্প্লিট হয়েছিল এটা আমাকে জানতে হবে। প্রথম হচ্ছে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটা 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটাকে আমাদের দুভাগে ভাগ হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে। এক হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী। এই নরমপন্থী ফেজটা কিন্তু আমাদের জানতে হবে। এটা কিন্তু WBCS পরীক্ষায় পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস অনেকবার এসছে, এটা আমরা অনেকে বলতেই পারি না। নরমপন্থী প্রথম ফেজটা হচ্ছে 1885 থেকে 1905 সাল পর্যন্ত। এই ফেজটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 1885 থেকে 1905 পর্যন্ত নরমপন্থী। এই নরমপন্থী কয়েকজন নাম মনে রাখতে হবে, যেমন দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে ও রাসবিহারী ঘোষ। এরা নরমপন্থীর মেন উদ্যোক্তা ছিলেন। আর চরমপন্থীতে ছিলেন ওই আমরা বলি সংক্ষেপে লালবাল পাল। লাল মানে লালা লাজপত রায়, বাল মানে বাল গঙ্গাধর তিলক, আর পাল মানে বিপিনচন্দ্র পাল। নরমপন্থীরা যখন 1885 থেকে 1905 সাল পর্যন্ত এই ফেজটাই ছিল, তারপর থেকে 1905 সাল থেকে চরমপন্থীর একটা আবির্ভাব হয়, যাদের ওই 3জন ছিলেন, আরও অনেকেই ছিলেন। তাহলে এই ফেজ দুটো আমাদেরকে মনে রাখতে হবে। এই সময় এদের প্রেসিডেন্ট, সুরাট স্প্লিটের সময় প্রেসিডেন্ট ছিল রাসবিহারী ঘোষ, যেটা হচ্ছে নরমপন্থী থেকেই দাঁড়িয়েছিল রাসবিহারী ঘোষ। এইটা ভাঙলো কেন? স্প্লিটটা কেন হলো? নরমপন্থী আর চরমপন্থীর মধ্যে মতানৈক্য হয়। এই মতানৈক্য হওয়ার জন্যই 1907 সালে সুরাট স্প্লিটটা হয়। তাহলে আমাদের 2-3টি জিনিস মনে রাখতে হবে যে এটা সুরাট স্প্লিট কোথায়? 1907 সালে। এর প্রেসিডেন্ট কে ছিলেন? রাসবিহারী ঘোষ। আর কারণটা কী ছিল? নরমপন্থী আর চরমপন্থীর মধ্যে মতানৈক্য হয়। এরপরে আমরা আসছি ক্ষুদিরাম বোস হ্যাঙ্ক, মানে 1908 সাল। 1907 পরে আসছে 1908 সাল। ক্ষুদিরাম বোসকে ফাঁসি দেওয়া হয়েছিল। সবচেয়ে কনিষ্ঠ আমাদের মধ্যে ছিলেন ক্ষুদিরাম বোস। এনাকে ফাঁসি দেওয়া হয়েছিল 11 আগস্ট। তারিখটা মনে রাখতে হবে, 11 আগস্ট 1908 সাল। আর আরেকজন সুসাইড করেছিল 2 মে 1908 সাল, প্রফুল্ল চাকি। তাহলে হঠাৎ ক্ষুদিরাম বসুকে কেন ফাঁসি দিল আর প্রফুল্ল চাকি কেন সুসাইড করলো? এর কারণটা আমাদের জানতে হবে। সেই সময় মানে 1908 সালে সেই সময় ম্যাজিস্ট্রেট ছিলেন কিংসফোর্ড, বিহারে মজফরপুরে ম্যাজিস্ট্রেট ছিলেন। সেই কিংসফোর্ড কী করতো? ও বিচার করতো সবসময় বিপ্লবীদের বিরুদ্ধে বিচার করতো, যাদের কোনো দোষ নেই, তাদের দোষ নেই অথচ দোষারোপ করতো বিচারটা। তা এইটা আমাদের বিপ্লবীদের মধ্যে একটা ধারণা হয়েছিল যে এরকমই আমাদের কেন বিচারে সবসময় আমাদের ভুল রায় দেবে, মিথ্যা রায় দেবে। তার জন্য আমাদের দুজন বিপ্লবীকে কিংসফোর্ডকে জব্দ করার জন্য দুজন আমাদের বিপ্লবী তৈরি করেছিলেন। একজন হচ্ছে ক্ষুদিরাম বোস, সেকেন্ড হচ্ছে আমাদের বিপ্লবী প্রফুল্ল চাকি। এনারা কী করলো? এই কিংসফোর্ডকে মারার একটা চক্রান্ত করলো। সেই চক্রান্তের জন্য ক্ষুদিরাম বোসকে ধরে ফেললো এবং তাকে ফাঁসি দেওয়া হলো
আর প্রফুল্ল চাকি সুসাইড করেছিল। এই তিনটে কারণ যে আমাদের ক্ষুদিরাম বোস কবে ফাঁসি দেওয়া হয়েছে 11 আগস্ট 1908 সাল, আর প্রফুল্ল চাকি কবে সুসাইড করেছে সেই তারিখটা, আর সেই সময় ম্যাজিস্ট্রেট কে ছিলেন কিংসফোর্ড বিহারে মুজফ্ফর। এই কটা পয়েন্ট। নেক্সট আমরা আসছি 1908 সালের পরে আসছি মরলে মিন্টো রিফর্মস বা অ্যাক্ট বলা হয়। এটা মরলে মিন্টো সালটা ভেরি ইম্পর্টেন্ট, 1909 সাল। মরলে কে ছিল? ভারতীয় সচিব, আর মিন্টো কে ছিল? ভারতীয় ভাইস প্রেসিডেন্ট। তা হঠাৎ মরলে মিন্টো রিফর্মসটা কেন গঠন করা হলো? তার একটা কারণ আছে, সেই কারণটা জানতে হবে। কারণ এই কারণগুলো জানলে আমাদের ডব্লিউএসের যে মেনে পড়ে ক্রোনোলজিক্যাল অর্ডারগুলো যদি আমি ভালো করে জানি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। কারণ হচ্ছে মুসলিম সম্প্রদায়কে ইংরেজ সরকার পলিটিক্যাল রিজার্ভেশন করার জন্য এই রিফর্ম বা অ্যাক্ট তৈরি করেন। মুসলিম সম্প্রদায়কে ইংরেজ সরকার তাদের পলিটিক্যাল রিজার্ভেশন দেওয়ার জন্য এই অ্যাক্টটা তৈরি করেছিল, মরলে মিন্টো রিফর্মস বা অ্যাক্ট 1908 সালে। আমরা নেক্সট আসছি 1909 সালের পরে 1909 সালে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা আমাদের মনে রাখতে হবে। লর্ড কার্জন উইলিকে হত্যা করেন মদনলাল ধিংরা। এটা পরীক্ষা আসে, লর্ড কার্জন উইলিকে কে হত্যা করেন? ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মদনলাল ধিংরা। কত সাল? 1909 সাল। ডেটটাও মনে রাখতে হবে, 1 জুলাই। আর 16 আগস্ট 1909 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যেহেতু লর্ড কার্জন উইলিকে হত্যা করেছিল তাই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আমরা এরপরে আসছি 1909 সালে পরে 1911 সাল দিল্লি দরবার। এটা আমরা অনেকেই জানি না দিল্লি দরবারটা কি। দিল্লি দরবার এই সময় ভাইসরয় ছিল লর্ড হার্ডিংস। পরীক্ষায় আসে যে দিল্লি দরবারের সময় ভাইসরয় কে ছিলেন? লর্ড হার্ডিংস। 1911 সালে ডাবর ওয়াজ দ্য অনলি ওয়ান দ্যাট দ্য সভারেন জর্জ ফাইভের সময় এটা হয়েছিল। নেক্সট, জনগণ মন। এটা হয়েছিল 1911 সালে জর্জ ফাইভের উদ্দেশ্যে কলকাতাতে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মনোরোধী কম্পোজ অ্যান্ড সং দুটোই করেছিলেন। তারা জনগণ মনোরোধী কম্পোজও করেছিলেন, সংও করেছিলেন। কার উদ্দেশ্যে? জর্জ ফাইভের উদ্দেশ্যে কলকাতাতে। এটা পরবর্তীকালে, এটা কত সালটা মনে রাখতে হবে, সাল এবং ডেট। এটা 27শে ডিসেম্বর 1911 সালে কম্পোজ অ্যান্ড সং দুটোই করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতাতে। কিন্তু এটা না প্রশ্ন পড়ে, অনেক সময় প্রশ্ন আসে এটা আমাদের ন্যাশনাল অ্যান্থেম হয় কত সালে, বা এটাও আসে আমাদের ন্যাশনাল অ্যান্থেম কি? জনগণ। কত সাল? 26শে জানুয়ারি 1950 সালে এটা ন্যাশনাল অ্যান্থেমে পরিণত হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন। 1911 সালে আরেকটি গুরুত্বপূর্ণ একটা ঘটনা হয়েছিল। 1911 সালে বেঙ্গল পার্টিশন ক্যান্সেল হয়েছিল। তাহলে কিন্তু এই বেঙ্গল পার্টিশনটা আমরা প্রথমে শুরু করেছিলাম, তাহলে এটা মনে রাখতে হবে 1905 সালে লর্ড কার্জন চালু করেছিল কে? 1905 সালে লর্ড কার্জন। সাল এবং ভাইসরয় মনে রাখতে হবে। আর এটা রদ করেছিল কে? লর্ড হার্ডিংস। কত সাল? 1911 সাল। সুতরাং এই দুটো পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আসছি এরপরে 1911 সাল 12 সালে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ক্যাপিটাল অফ ইন্ডিয়া ট্রান্সফার। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয়েছিল। এটা ঘোষণা হয়েছিল কত সালে? এটা দুটো ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি শিফট কবে হয়েছিল আর ঘোষণা কবে হয়েছিল। এটা আমরা অনেকেই প্রবলেমে পড়ি যে 11 দেবো না 12 দেবো। এই প্রবলেম যাতে দূর হয় তার জন্য আমি দুটো পয়েন্ট করলাম। ঘোষণা করা হয়েছিল 12ই ডিসেম্বর 1911-তে। 12ই ডিসেম্বর 1911 ঘোষণা, আর অ্যাকচুয়ালি শিফট হয়েছিল 1912 সাল। তাহলে দুটো ডেট একদম স্পেসিফিক করে মনে রাখতে হবে। স্যার হঠাৎ কোনো ট্রান্সফার কেন হলো? ছিল তো কলকাতায়, ভালোই ছিল, ট্রান্সফার কেন হলো? কারণ চরমপন্থী নেতাদের সাথে ইংরেজ সরকারের একটা মতবিরোধ তৈরি হয়। এই মতবিরোধের জন্য তাছাড়াও ইংরেজ সরকার যে ছিল ওখানে আমরা পাশাপাশি মুজফ্ফরপুর আছে, অমৃতসর আছে, আমরা ওখানে ভালোভাবে রাজধানী থাকলে আমাদের সুবিধা হবে। এইসব কারণের জন্য আমাদের ক্যাপিটালটা কলকাতা থেকে দিল্লি ট্রান্সফার হয়েছিল। আমরা আজকে আলোচনা করলাম পার্ট 1 মডার্ন হিস্ট্রি। এরপর আমরা 1911 থেকে 1930 সাল পর্যন্ত আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1টা যদি ভালো লাগলে আপনারা একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নেক্সট ভিডিওতে
আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।